নির্বাচনে শাপলা প্রতীক পাবে না এনসিপি, সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন। কঠোর হুঁশিয়ারি সার্জিস আলমের। এনসিপির প্রাপ্য যখন সেটা দেওয়া হবে না। বিএনপি নেতাদের বিরুদ্ধে জেলেদের অ্যাকশন, উন্মুক্ত করে নিল দখলে থাকা জলমহাল, কাউকে আর চাঁদা না দেওয়ার ঘোষণা। ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থা, মঙ্গলবারই আঘাত হানবে উপকূলে, দেশের 4 সমুদ্র বন্দরে হুঁশিয়ারি। দেবতাদের খুশি করতে ভক্তদের চুল বিসর্জন, ইউরোপ আমেরিকায় বিক্রি করে পকেট ভারী মন্দির কর্তৃপক্ষের। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। জানিয়ে বেজায় চটেছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল এনসিপি। কোনো ধরনের রাগ ঢাক ছাড়াই দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম এ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশের সময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, তফসিলভুক্ত না হওয়ায় এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হবে না। ইসি নিজ বিবেচনায় নতুন প্রতীক নির্ধারণ করে তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা দেবে। ইসির এই সিনিয়র সচিব আরো বলেন, বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে তা দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন নিজেদের বিবেচনায় অন্য কোনো প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে। শাপলা ইস্যুতে কমিশন তার আগের অবস্থানে রয়েছে। সচিব আরো জানান, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো বিকল্প প্রস্তাব কমিশনের কাছে আসেনি, ফলে বহাল রয়েছে পূর্বের সিদ্ধান্তই। এদিকে শাপলা প্রতীক না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা এনসিপি কখনোই মেনে নেবে না। সোমবার টাঙ্গাইল প্রেস ক্লাবে অনুষ্ঠিত জেলা এনসিপির সমন্বয় সভায় এমন হুঁশিয়ারি দেন তিনি। স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে আমার লড়াই করতে হবে। এনসিপি যদি প্রয়োজন হয়, এনসিপি এই লড়াইটা রাজনৈতিকভাবে রাজপথে করবে। ইসির সমালোচনা করে সার্জিস আরো বলেন, আমরা মনে করি শাপলা না দেওয়ার কোনো প্রশ্নই আসে না। শাপলা আমাদের প্রাপ্ত প্রতীক। আইনগত কোনো বাধা না থাকা সত্ত্বেও এনসিপিকে শাপলা প্রতীক দিতে নানা টালবাহানা শুরু হয়েছে। এখন আমরা মনে করি এনসিপি কোনো প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা বরদাস্ত করবে না। এজন্য আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, আমরা শাপলা প্রতীক চাই এবং আগামী নির্বাচনে এই প্রতীক নিয়েই অংশগ্রহণ করব। যদি শাপলা না দেয়া হয়, তাহলে আমরা আন্দোলনের মাধ্যমে আদায় করে ছাড়ব। যখন একটা জিনিস আমার প্রাপ্য, এনসিপির প্রাপ্য, যখন সেটা দেওয়া হবে না, তাহলে অবশ্যই সেই স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে আমার লড়াই করতে হবে। জুলাই সনদ সংশোধন না করে নির্বাচনের কথা ভাবাই যায় না উল্লেখ করে সার্জিস আরো বলেন, জুলাই সনদ এখনো অসম্পূর্ণ। এই সনদ নিয়ে দায়সারা মনোভাব নিয়ে কখনো অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজন করতে পারবে না। তাদেরকে এই দায়বদ্ধতা পূরণ করেই নির্বাচনের চিন্তা করতে হবে। স্বাক্ষর হওয়া জুলাই সনদ অসম্পূর্ণ উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন যে, জুলাই সনদে বাংলাদেশের গুরুত্বপূর্ণ 3টি রাজনৈতিক দলের মধ্যে একটি দলের স্বাক্ষর নেই এবং যেসব রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে তাদের প্রতিনিধিত্বকারী দলের স্বাক্ষরও নেই। সেই সনদ অসম্পূর্ণ থেকে যায়। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি। নিজেদের অধিকার আদায় করে নিলেন জেলেরা। জীবিকার একমাত্র অবলম্বন জলাধারটি দীর্ঘদিন ধরে ছিল বিএনপি নেতাদের দখলে। চাঁদা দেওয়া ছাড়া নদী থেকেও ধরতে পারতেন না মাছ। পানিতে নামলেই কেড়ে নেওয়া হতো জাল। এ যেন জলে থেকে কুমিরের সাথে লড়াই। তবে দেয়ালে পিঠ থেকে যাওয়া জেলেরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলেন। শতাধিক নৌকা নিয়ে নদীকে দখলমুক্ত ঘোষণা করেন তারা। নিজেদের অধিকার আদায়ের সফল এই অভিযাত্রার পর স্বস্তি ফিরেছে জেলেদের মধ্যে। এখন থেকে কোনো চাঁদা ও বাধা ছাড়াই নদী থেকে মাছ ধরতে পারবেন তারা। রাজনৈতিক নেতাদের হুমকি ধামকির অন্ধকার সময় পেরিয়ে এখন তারা আলোর পথে।
রোববার কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের হুমাইপুর এলাকায় ধলেশ্বরী নদীর জলমহলটিতে ঘটে এই ঘটনা। স্থানীয় জেলেদের অভিযোগ, চাঁদা ছাড়া তারা নদীতে মাছ ধরতে পারতেন না। মাছ ধরতে গেলে দেওয়া হতো হুমকি এবং জাল কেড়ে নেওয়া হতো। কিছুদিন আগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরের নেতৃত্বে মাইজচর ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান ও হুমাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদ মিয়া সহ লোকজন নিয়ে মহড়া দিয়ে এই জলমহলটি দখল করে তারা। এতে জীবিকা নির্বাহে চরম সংকটে পড়ে স্থানীয় জেলে ও এলাকাবাসীরা। আপনার কাছে দয়া চাই, আপনারা বাঁচান। আমরা নদীতে মাছ না মারলে আমরা ভাত খাইতে পারি না। এরা কাগজপত্র না দেখে দখল করছে। এরা আমরা জেলেরা রক্ত যাবো এক গোটা, তো আমাদের নদী ছাড়বো না। রবিবার সকাল থেকে বিভিন্ন গ্রাম থেকে জেলেরা নৌকা নিয়ে নদীতে জড়ো হতে থাকে। দুপুরের দিকে তারা একসঙ্গে নদীতে নামে এবং উন্মুক্ত স্লোগানে মুখরিত হয়ে জলমহাল উন্মুক্ত ঘোষণা করে। এ সময় নদী পাড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। তবে ঘটনাটি অস্বীকার করেছেন বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বলতে পারবো না ভাই, এটা সঠিক না, এটা মিথ্যা কথা। এ বিষয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ হাসান খান জানান, জলমহলটি নিয়ে হাইকোর্টের স্টে অর্ডার রয়েছে। তিনি সবাইকে অনুরোধ জানান হাইকোর্টের নির্দেশনা মেনে চলতে। এই মহলটি নিয়ে উচ্চ আদালতে একটা স্টে অর্ডার আছে। আমি আসলে সরকার পক্ষ থেকে আহ্বান জানাবো যে উচ্চ আদালতের নির্দেশনা মেনে চলার জন্য। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এক শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। ইতিমধ্যেই এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই এটি আছড়ে পড়তে পারে উপকূলে। তবে এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল সহ আশেপাশের বেশ কয়েকটি জেলাতে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম উপকূল জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। মৎস্যজীবীদের এই মুহূর্তে সমুদ্রে মাছ ধরতে যেতে না করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আর যারা ইতিমধ্যে সমুদ্রে আছেন তাদের দ্রুত ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘূর্ণিঝড়ের উৎপত্তি মূলত বঙ্গোপসাগরের মধ্য ও দক্ষিণাঞ্চলে। ধীরে ধীরে এটি শক্তি সঞ্চয় করে এগিয়ে যাচ্ছে উত্তর পশ্চিম দিকে, যার মানে দাঁড়ায় মন্থার গন্তব্য ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূল। এছাড়াও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও এর প্রভাব পড়বে বলে জানা গেছে। এ ব্যাপারে আবহাওয়াবিদরা সতর্ক করে বলেন, আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত খুলনা, সাতক্ষীরা, ভোলা, বরগুনা ও পটুয়াখালীতে ভারী বর্ষণ আর দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার আলিপুর আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় মন্থা উপকূলে আছড়ে পড়ার সময় এর গতিবেগ ঘন্টায় 110 কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাই ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। নদীর পানি বেড়ে ফসলি জমি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকায় কৃষকদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করে আবহাওয়া অধিদপ্তর জানায়, পাকা ফসল থাকলে এখনই ঘরে তুলে ফেলুন, কারণ বাতাসের গতিবেগ এবং অতিবৃষ্টির কারণে হতে পারে বড় ধরনের ক্ষয়ক্ষতি। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন, মন্থার গতি ঠিক কোন দিকে মোড় নেয় তা নির্ভর করবে আগামী 24 ঘন্টার উপর। এ ব্যাপারে আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড়ের গতিপথ যদি সামান্য উত্তর পূর্বে সরে যায় তাহলে বাংলাদেশ উপকূলেও পড়তে পারে এর সরাসরি প্রভাব। জয়া হাসান, এনপিবি। যেন পচা শামুকে পা কাটলেন এই সরকারি কর্মকর্তা। ঘুষ হিসেবে আর কিছু নয়, কলা নিয়েছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত হজম করতে পারেননি সেই কলা। দুদকের গণশুনানিতে ফাঁস হয়ে যায় তার ব্যতিক্রমী এই ঘুষ নেয়ার খবর। অভিযোগকারী রুস্তম আলী বলেন, জমির ডিসিআর উত্তোলনের জন্য যশোর জেলা পরিষদের উচ্চমান সহকারী আলমগীর হোসেনের কাছে গিয়েছিলেন তিনি, কিন্তু কাজ করে দেওয়ার বিনিময়ে পাকা কলা ঘুষ নেন অভিযুক্ত আলমগীর হোসেন। তবে রুস্তম আলীর অভিযোগ, শুধু পাকা কলাই নয়, সাথে 10,000 টাকাও ঘুষ নেন ওই কর্মকর্তা। এরপর আরো 6 লাখ টাকা দাবি করে বসেন। না দেয় জমির ডিসিআর অন্যকে দিয়ে দেন অভিযুক্ত আলমগীর হোসেন। শুনানিতে টাকা নেয়ার কথা অস্বীকার করলেও পাকা কলা নেয়ার কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত আলমগীর হোসেন। এরপর তাকে প্রাথমিক শাস্তি হিসেবে বদলির নির্দেশনা দেন দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। রোববার যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানি থেকে এই নির্দেশনা দেন তিনি।
মাথা ন্যাড়া করলে মিলবে সৌভাগ্য, পূরণ হবে মনের আশা, এমন বিশ্বাসে প্রতিদিন মন্দিরে ভিড় জমাচ্ছেন হাজারো নারী পুরুষ। ভোর থেকে শুরু হয় তাদের দেবতার উদ্দেশ্যে চুল উৎসর্গের এই অদ্ভুত রীতি। কারো মাথায় হলুদের প্রলেপ, কারো চোখে জল, আবার কারো মুখে তৃপ্তির হাসি। সবাই যেন ভক্তি আর আশায় মিশে ঈশ্বরের সামনে নিজেদের সঁপে দিচ্ছেন। বলছি দক্ষিণ ভারতের মুরুগান মন্দিরে ভিড় জমানো মানুষের কথা। চুল যা মানুষের সৌন্দর্য ও আত্মবিশ্বাসের প্রতীক, কখনো আবার পরিচয়ের অংশ, অথচ এই মানুষগুলোর কাছে সেটি উৎসর্গের উপকরণ। বিশেষ করে যাদের টাক পড়ার সমস্যা আছে তাদের কাছে চুল যেন হীরার চেয়েও দামি। তবুও দেবতাকে খুশি করার আশায় সেসব চুলও চলে যায় দেবতার চরণে। কিন্তু এখানেই গল্পের মোড় ঘোরে। ভক্তদের সেই চুল দেবতার পায়ে না থেকে পাড়ি জমায় হাজার মাইল দূরের বাজারে। মন্দির কর্তৃপক্ষ প্রতিদিন সংগৃহীত চুল একত্র করে নিলামে তোলে, আর সেখান থেকেই তা পৌঁছে যায় ইউরোপ, আমেরিকা, এমনকি আফ্রিকার বিভিন্ন দেশে। চেন্নাইয়ের বিভিন্ন কারখানায় নারী শ্রমিকরা সংগৃহীত চুল পরিষ্কার করে ধুয়ে, শুকিয়ে এবং দৈর্ঘ্য অনুযায়ী আলাদা করেন। এরপর সেগুলো প্রক্রিয়াজাত হয়ে বিভিন্ন দেশে রপ্তানি হয়। বিশ্বে মানব চুল রপ্তানির দিক থেকে ভারত এখন শীর্ষে। প্রতি বছর শত শত কোটি ডলারের বাজার তৈরি হয় এই চুল কেন্দ্রিক বাণিজ্য ঘিরে। ইউরোপ, আমেরিকা, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে এসব ভারতীয় চুলের চাহিদা আকাশচুম্বী। সবচেয়ে দামি চুল হলো একক দাতার মাথা থেকে সরাসরি কাটা চুল। দেবতার প্রতি নিঃস্বার্থ ভক্তি থেকে উৎসর্গ করা এই চুল যখন আন্তর্জাতিক ব্যবসার উপকরণে পরিণত হয়, তখন তৈরি হয় এক অদ্ভুত বৈপরীত্য। ভক্তদের কাছে এটি পূজার অংশ, আর ইউরোপ, আফ্রিকার মানুষের কাছে তা হয়ে ওঠে সৌন্দর্যের প্রতীক। তানভীর আহমেদ, NPB।